চৌগাছির বাদলা রাত। রাতটা যে কি ভয়ঙ্কর হয়ে উঠেছে তার বলার অপেক্ষা রাখে না। এই অজপাড়া গাঁ, তার মাঝে এই অন্ধকার রাত, এমন ঝড় বৃষ্টি যেন থামার নাম নেই। এরই মাঝে দুজন বৃষ্টির জলে চটাস চটাস আওয়াজ তুলে হাঁটছে। রামলোচন আর তার স্ত্রী ললিতা। এই ঝড় জলের মধ্যেই তারা আসছে বহু দূর থেকে। রামলোচনের মায়ের কাছে যাবে বলে। রামলোচনের বয়স 28 কি 30 হবে, তবে স্বভাবে বেশ বোকা। অনেক বছর আগে সেই ছোটবেলায় হারিয়ে গিয়েছিল সে চৌগাছির মেলায়। তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বহু বছর পর রামলোচন তার স্ত্রীকে নিয়ে গ্রামে ফিরছে, কারণ সে লোক মারফত খবর পেয়েছে তার মা এখনো তার অপেক্ষায় আছে। এতদিন পর মায়ের কাছে যাবো বলে তোমাকে নিয়ে বেরিয়েছি, আর দেখো কত ঝড় জলের মুখেই না পড়তে হলো। মরণ বলি, তোমাকে যে এতবার করে বারণ করলুম, দুদিন বাদই না হয় যাওয়া যাবে। আমার কথায় কান দিলে তো হয়। এতদিন পর খবর পেয়েছি মা এখন আমার অপেক্ষায় আছে, আর না এসে পারা যায় বলো দেখিনি? তা এখন যদি অন্ধকারে ভূত এসে ঘাড় মোটকে দেয়, কি করবে বলো দেখি? আই ললিতা, দেখো ভয় দেখাবে না বলে দিচ্ছি। তুমি তো জানো আমি ভূতে কেমন ভয় পাই। দেখো আমরা তো ঠিক সময় বেরিয়েছি, কিন্তু এত দুর্যোগের কবলে লঞ্চ যদি না আটকে থাকতো তাহলে তো রাত হতো না, বলো? দেখেছো, অমনি ভয় পেয়ে গেলে। তুমি পুরুষ মানুষ হয়ে এত ভয় পেলে, আমি মেয়ে মানুষ হয়ে কোথায় যাবো বলো দেখি? এত কথায় কাজ নেই। আমার খুব ভয় করছে। তুমি ভূতদের কথা একদম দয়া করে বলো না, প্লিজ। রামলোচনের হাতে একটি ছোট কাপড়ের থলে। চোখে খুব ভয় নিয়ে সে জঙ্গলের পথে পাড়ি দিচ্ছে। থেকে থেকে বিদ্যুৎ চমকে চারিদিক আলোকিত করছে। মাঝে মাঝে শেয়ালের ডাক মনে করিয়ে দিচ্ছে যেন কোনো অশরীরীর আগমন ঘটেছে। রাস্তাটা ঠিকঠাক মনে আছে রামলোচনে তার মতে, তবে কতটা পথ এখনো যেতে হবে ঠাউর করতে পারছে না রামলোচন। যেদিন মেলা থেকে ফিরছিলুম সেদিনও এমনই প্রচন্ড ঝড় বৃষ্টির রাত ছিল। তারপর আর পথ চিনতে পারিনি। লোকজন কে কোথায় দৌড়ে যাচ্ছিল তার ঠিক নেই। অত লোকের ভিড়ে মায়ের হাত থেকে আমি কোথায় হারিয়ে গেলুম বুঝতে পারিনি। এরপর আর গাঁয়ে ফেরা হয়নি। এতদিন পর গাঁয়ের পথ চিনতে একটু অসুবিধে হচ্ছে। তবে তুমি চিন্তা করো না, আমি ঠিক পৌঁছে যাব। আর কতক্ষণ হাঁটতে হবে শুনি? সেই জঙ্গলের পর পাড়ি দিয়ে এখন ফাঁকা মাঠেই পৌঁছে গেল। এখনো কোনো গাড়ি তো দেখা যাচ্ছে না। দেখো, চিন্তা করো না প্লিজ, কিছু না কিছু ঠিক আমরা পেয়েই যাব। বলছি তো, আর একটু ধৈর্য ধরো। চুপ করো বলছি, জায়গাটা ভালো ঠিকছে না আমার কাছে। কেমন গা ছমছমে পরিবেশ, শেয়ালের ডাক আর বাতাসের এমন শোষো আওয়াজ, আমার মনটা খুব ডাকছে গো। মেঘের গর্জনে গাছ কেঁপে উঠছে। জঙ্গলের পথ ছেড়ে এবার তারা খোলা মাঠের মধ্য দিয়ে হাঁটছে। সামান্য দূরেও কিছু দেখা যাচ্ছে না। তারা দুজনেই হেঁটে চলেছে অন্ধকারের পথ ধরে। রামলোচন দেখতে যেমন, কথাবার্তাও তেমন। দৃষ্টি সর্বদা শূন্য। হাঁটার ভঙ্গি যেন সদ্য তালিমপ্রাপ্ত হাঁস। বৃষ্টি কখনো ঝিরঝিরে, কখনো ঝমঝমিয়ে। খোলা মাঠ পেরোতে তাদের বেশি সময় লাগলো না। মাঠ পেরিয়ে তারা একটা সরু রাস্তায় পৌঁছেছে। রাস্তার দুপাশে এমন নিস্তব্ধতা যেন ঝড় থেমে গভীর কিছু অপেক্ষা করছে। আলো নেই, শুধু মাঝে মধ্যে বিদ্যুৎ চমকে চারপাশে হঠাৎ দেখা যায় বাঁশগুলো যেন ছায়ার মতো দুলছে। শুধু এইটুকুই বোঝা যাচ্ছে, বাঁশ বাগানের রাস্তা দিয়ে তারা হাঁটছে। কাদামাখা মেঠো পথ ধরে তারা এগিয়ে চলেছে। ওই দেখো, সামনে কিছু নড়ছে না? কোথায়?
আমি তো দেখছি না, তুমি কোথায় দেখলে? রাস্তার ধারের বড় বাঁশগুলো রাস্তার মাঝখানে হেলে পড়েছে। সত্যি রাস্তার মাঝখানে নড়ে উঠল। দেখতে দেখতে ছোটখাটো মানুষের গড়নের মতো লাগলো, যেন মনে হলো তাদের দেখে কিছু নড়ে চড়ে উঠল। রামলোচন চোখ কুঁচকে তাকালো। ও মাগো, এই তো দেখি ভূত! রাম 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 রাম, আমাকে রক্ষা করো! রাম 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 রাম, ও বাবা ভূত! রামলোচন ভয়ে চোখ বন্ধ করে ভগবানের নাম নিচ্ছে, যেন এক্ষুনি তার প্রাণ বেরিয়ে যাবে। ললিতা সাহস করে ভালো করে সামনের দিকে তাকিয়ে দেখল। তোমার মাথা ঠিক আছে? দেখো, ওখানে কিচ্ছু নেই। অন্ধকারে বাঁশগুলো এমন হিলে পড়েছে, এর জন্য ভূতের মতো লাগছে। ও তাই বলো? আমি তো ভেবেছি ভূত। এই কথা বলতেই আবার বিদ্যুৎ চমকে উঠল। দুজন বৃষ্টিতে কাক ভেজা হয়ে আবার হাঁটতে শুরু করল। পেছন থেকে আবার হাওয়ার দমকা হুঙ্কার। এবার মনে হলো বাঁশের ছায়াগুলো ডাকে। আবার একবার মনে হলো মাটির নিচ থেকে যেন কেউ হাসছে। তবু ওরা এগিয়ে চলেছে। রামলোচনের বুকের ঢিপ ঢিপ শব্দ জানান দিচ্ছে কতটা নির্জন রাস্তায় তারা হাঁটছে। তুমি ভেবো না ললিতা, আমরা ঠিক পথেই এগোচ্ছি। এই রাস্তার মোড়ের বাঁ দিকে গেলে একটা তেঁতুল গাছ থাকার কথা। অবশ্য এত বছর পর আছে কিনা জানা নেই যদিও। তুমি তো বলছিলে বাচ্চা দেখলেই আর বেশিক্ষণ লাগবে না, এখন বলছো তেঁতুল গাছ। আমি বলছি তুমি ঠিক পথে এগোচ্ছ তো, নাকি পথ ভুলে গেছো? তর্ক করতে করতেই তারা হঠাৎ যেন এক আশার আলো দেখতে পেল। দূর থেকে একটি ক্যারক্যার শব্দ করে ভ্যান গাড়ি আসছে মনে করে তারা দাঁড়িয়ে গেল রাস্তার মাঝে। কিছুক্ষণ পর সেই ভ্যানকে দেখে রামলোচন বলল, ও দাদা, একটু দাঁড়ান। রামলোচন কথা শেষ করতেই পারল না, কিন্তু ভ্যান গাড়িটি শাঁসা করে তার গতিতেই চলে গেল। সে যেন কাউকে দেখেই। রামলোচন ললিতার দিকে একবার আর চোখে তাকাল, আমতা আমতা করে বলল, মনে হয় অন্ধকারে আমাদের দেখতে পাইনি, তাই চলে গেল। ললিতা কিছু না বলে চুপ করে গুমট মুখে দাঁড়িয়ে রইল। চলো, এখানে দাঁড়িয়ে না থাকি, সামনে গিয়ে দেখি কিছু পাই কিনা। ভ্যান যখন দেখা গেছে আশেপাশে, কাউকে হয়তো দেখা যাবে। বাঁশঝাড়ের ভেতর থেকে ঝিঁঝি পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে। বৃষ্টির তোড় একটু থেমেছে। তারা আবার একটু সামনে এগোতেই দেখতে পেল মাথায় ছাতা, চোখ মুখ অন্ধকারে ঢাকা একজন লোক। লোকটিকে দেখে রামলোচন মুখে একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে এগোলো লোকটির কাছে। ওই দেখো, আরেকজন এদিকেই আসছে। আর কথা না বাড়িয়ে চলো। ও দাদা, এই রাস্তা কি তেঁতুলতলার দিকে যায়? লোকটা কোনো কথা বলল না, এমন ভাব করলো তাদের সামনে কেউ দাঁড়িয়ে আছে সেটা যেন দেখেই। শুধু একটা মাথা নাড়িয়ে ধীরে ধীরে সামনের দিকে ঘুরে চলে গেল, যেন মাটিতে পা ফেলার শব্দও হলো না। এই আমাকে কোথায় নিয়ে এলে তুমি? আশ্চর্য লোকজন, কেউ কোনো কথা বলছে না, সাহায্য করা তো দূরের কথা। ঠিকই বলেছ। লোকটির আচরণ কেমন যেন অদ্ভুত মনে হলো। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কেউ কোনো কথা বলছে না, আমাদের দেখেও এড়িয়ে চলে যাচ্ছে। এমন ভাব করলো যেন যেন আমরা মানুষ নয়। ওরা দুজনে সেখানেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর সামান্য দূর থেকে গরুর গাড়ির কচকচ শব্দ শোনা গেল। তারা সামনের দিকে চেয়ে রইল। দেখা গেল সত্যি একটি বড় গরুর গাড়ি তাদের দিকেই আসছে। গাড়ি দুটির গায়ে জল পড়ে চকচক করছে। আমরা রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে থাকবো, দেখি আমাদের না নিয়ে কিভাবে যায় এই গরুর গাড়ি। রাস্তায় কোনো লোকজনও দেখা যাচ্ছে না। চৌগাছি কি প্রায় চলে এসেছে? রাস্তার যা অবস্থা, তাতে যদি চাকা কাদায় আটকে যায়,
কারো সাহায্য পাওয়া যাবে না। ভগবানের নাম নিয়ে এটুকু পথ যেতে পারলেই বাঁচি। ও গারোয়ান ভাই, আমাদের চৌগাছি একটু নামিয়ে দেবে, আমরা খুব বিপদে পড়েছি গো। গাড়োয়ান রামলোচনের কোনো কথাই শুনল না। নিজ মনে কথাগুলো বলতে বলতে তাদের দুজনকে ভেদ করে চলে গেল। দুজনেই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই তাদের সাথে কি ঘটছে? রামলোচন তার হাতের দিকে দেখছে, কিন্তু দেখলো সবই ঠিক আছে। কান্নার স্বরে সে বলল, তবে কি আমরা আর বেঁচে নেই? সেই মুহূর্তে আবার ঝমঝমিয়ে বৃষ্টির তোড় বাড়তে থাকলো। তাদের চোখের সামনে ভেসে উঠল এক ছবি। নদীর বুকে চলেছে এক মাঝারি লঞ্চ। রামলোচন তার স্ত্রীকে নিয়ে চরভাঙা থেকে রওনা হয়েছে। লঞ্চটিতে উঠেছে প্রায় 40-50 জন যাত্রী। বৃদ্ধ, যুবক, মেয়ে অনেকেই উঠেছে। লঞ্চে সবাই যাচ্ছিল দক্ষিণের ঘাটে। কেউ কোনো কথা বলছে না। একজন বৃদ্ধ রামলোচনের ঠিক পাশেই বসেছে। হাড় জিরজিরে চেহারা, এক পানে আকাশের দিকে চেয়ে কি যেন ভাবছে। কেউ হালকা ঝিমুচ্ছে। আকাশ ছিল কালো, যেন দিনের আলোকেও অন্ধকারে নিয়ে গেছে। বাতাসেও খুব বেগ ছিল। এই প্রথম তোমাকে নিয়ে চৌগাছি যাচ্ছি, আমার খুব খুশি লাগছে জানো। অনেকদিন পর মাকে দেখবো আমি। কেমন লাগছে বলো তো? মনে হচ্ছে ঝড় হবে। আমার খুব ভয় করছে। লঞ্চ মাঝ নদীতে পৌঁছতেই দিগন্ত জোড়া কালো মেঘ জমে উঠল। লঞ্চে থাকা লোকগুলো যে আতঙ্কে আছে সে প্রত্যেকের মুখ দেখেই বোঝা যাচ্ছে। সবাই যেন নড়ে চড়ে বসল। এমন কালো মেঘ যেন লঞ্চে থাকা লোকগুলোকে কিছু বলতে চাইছে। কেউ কেউ ভয়ে স্তম্ভিত হতে লাগলো। প্রচণ্ড বেগে বাতাস উঠেছে। হঠাৎ বিকট গর্জনের মতো শব্দ করে ঢেউ এসে ধাক্কা দিল লঞ্চে। প্রথমে সামান্য কাঁপল, তারপর লঞ্চটা কাত হয়ে গেল একদিকে। যাত্রীদের চিৎকার, কান্না আর ছোটাছুটি সব একসঙ্গে করতে লাগলো। ললিতা চিৎকার করে বলল, বাঁচাও আমাদের। কিন্তু কেউ কাউকে ধরতে পারছিল না। রামলোচন ললিতার হাত ধরে রেখেছিল শক্ত করে, কিন্তু তা কতক্ষণের জন্য তারাও জানে না। আরে আমি আছি তোমার হাত ধরে, তুমি ভয় পেও না, আমরা ঠিক মায়ের কাছে পৌঁছে যাব। কিন্তু ততক্ষণে লঞ্চের ভেতরে জল প্রবেশ করেছে। একটু পরে আকাশ ফেটে বিকট শব্দে বাজ পড়ল। বাজটা যেন ঠিক লঞ্চের ওপরেই এসে পড়েছে। লঞ্চ দুলে উঠল, আর তারপর একটা রড কোথা থেকে এসে রামলোচনের কপালের মাঝ বরাবর প্রবেশ করল। সে সেখানেই ললিতার হাত ছেড়ে পড়ে গেল। এরপরে লঞ্চের ধারালো সিটের এক ধাক্কায় ললিতার গলাকে দ্বিখণ্ডিত করে দিল। অনেকেই জলের ধাক্কায় ভেসে গেল, কারো গলা চিড়ে গেল কাঁচে। কেউ আর উঠতে পারল না। সেই বৃদ্ধ লোকটি বাতাসের বেগ সামলাতে না পেরে নদীতে পড়ে গেল। আতঙ্কের চিৎকারে বাতাস ভারী হয়ে উঠল, কিন্তু প্রকৃতির এমন নির্মমতার কাছে সবাইকে হার মানত। এভাবে লঞ্চের যত লোক ছিল এক এক করে সবার মর্মান্তিক মৃত্যু ঘটল। শেষ পর্যন্ত লঞ্চটিও একেবারে নদীর বুকে তলিয়ে গেল। যেন কোনো ক্ষুধার্ত দানব খাওয়ার মুখে পড়ে গেল। ততক্ষণে ঝড় বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানিতে নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। যারা লঞ্চে উঠেছিল গন্তব্যে পৌঁছবে বলে, তারা এই জলের নিচে দেখতে পেল শুধু অন্ধকার আর শূন্যতা। রামলোচন সব কথা মনে করে আর শান্ত থাকতে পারল না। সে কান্নায় ভেঙে পড়ল। ললিতা রামলোচনের কাঁধে হাত রেখে থমকে দাঁড়িয়ে পড়েছে এক জায়গায়। মৃত্যুর দৃশ্য যেন তাজা হয়ে ফিরে এসেছে তাদের চোখের সামনে। জলের নিচে হারিয়ে যাওয়ার চিৎকার, সব মিলিয়ে বুকের ভেতর কেমন যেন থেমে থাকা শ্বাস। এত দূর এসেছি যখন, মায়ের মুখটা একবার দেখব। চলো। আমাদের মৃত্যু হয়েছে সে আমরা জানি,
মা তো জানেন না আমরা তাকে দেখতে যাব। রামলোচন কোনো কথা বলল না, শুধু চোখ মুছে সামনে হাঁটতে শুরু করল। মাটির সরু রাস্তা চলে গেল তেঁতুলতলার দিকে। এ পথটা অনেক চেনা রামলোচন, শৈশবের স্মৃতিতে আঁকা। সেই মাটির গন্ধ আছে এই বাতাসে। এই দিক দিয়েই তো মায়ের সাথে কতবার হেঁটে গেছি। শেষবার মেলায় এই পথ ধরেই খেয়েছিলাম। তুমি এখন যা দেখছো সবই অতীতের ছায়া, এসব কিছুই শুধু স্মৃতি। তারা হাঁটতে হাঁটতে একটি বাড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়ল। ঘরটা টিনের চাল দেওয়া, বারান্দা একটা কাঠের চৌকি, পাশে একটা কাঁঠাল গাছ। কাঠের দরজার সামনে একটা পুরনো লণ্ঠন টিমটিম করছে, আর সেখানে বারান্দার চৌকিতে বসে আছে একজন বয়স্ক মহিলা, যে রামলোচনের মা। রামলোচনের মা হাতে একটি ছবি ধরে কাঁদছে। ছবিটা রামলোচনের ছোটবেলা, কারণ সেই ছোটবেলাতেই তো ছেলেকে হারিয়েছিল সে। তার ঠোঁট কাঁপছে, সে বলছে ফিসফিস করে, তুই আসবি, আমি জানি তুই আসবি রে রামু। আমি দেখব তোর মুখটা একবার। সব হারিয়েছি, তুই যেন না হারিয়ে যাস। রামলোচনের পা কাঁপে, সে এগিয়ে যায়, মায়ের সামনে হাঁটু গিরে বসে। মা, আমি তো এসেছি মা। দেখো মা, আমি এসেছি। আমি তোমার সামনে বসে আছি মা। দেখো দেখো মা, বসে আছি আমি। কিন্তু মা কিছুই শুনছে না, চোখ ফুলে গেছে কান্নায়, ঠোঁট কাঁপছে, কিন্তু কিন্তু দৃষ্টি ছুঁয়ে যাচ্ছে না রামলোচনের শরীর। ললিতা পিছন থেকে বলে, তুমি তো জানো এখন আমরা কেবল আত্মা। হাওয়া, শব্দ কিছুই আমাদের স্পর্শ করবে না। কিন্তু কিন্তু আমি তো কথা বলতে পারছি। আমি তো ঠিক আছি। আমি সেই মা, শুধু একবার আমাকে দেখুক। মা, মা আমার দিকে একবার তাকাক। মা, মা একবার দেখো আমাকে। সে হাত বাড়িয়ে মায়ের পায়ের পাতায় স্পর্শ করবার চেষ্টা করল, কিন্তু হাতটা চলে গেল বায়ুর মতো ভেদ করে। মায়ের গায়ে কোনো প্রতিক্রিয়া নেই। মা তখনও ছবি হাতে বসে ফোঁপিয়ে ফোঁপিয়ে বলছে, তুই হারিয়েছিলি মেলায়, সেই ঝড় ঝড়ের মধ্যে তোকে আর খুঁজে পেলাম না। অনেক খুঁজেছি তোকে, কিন্তু পাইনি। রামলোচনের মুখ থমকে যায়। এই মা, যে প্রতিদিন মাটি দিয়ে জল ঢেলে দিঘির ঘাটে বাতি জেলে ছেলের অপেক্ষা করত, আজও বিশ্বাস করে ছেলে ফিরবে। কিন্তু সে জানে না ছেলে ফিরেছে, তবে মানুষ হয়ে নয়, আত্মা হয়ে। তোমার মা তোমার অপেক্ষাই ছিল, তাই আমরা এতটা পথ পার হয়েছি। ভয়, কষ্ট, মৃত্যুর নদী সব পার হয়ে শুধু একবার ওনার সামনে দাঁড়াতে। কিন্তু মা তো কিছুই দেখছে না, আমাকে দেখতে পাচ্ছে না। মা, মা গো, মা। দেখছে না মানেই কি তুমি নেই? ভালোবাসা তো অনেক সময় চোখ ছাড়াও অনুভব করা যায়। বৃষ্টি থেমে গেছে, আকাশে বিদ্যুৎ নেই, শুধু থেমে থাকা রাত। বারান্দার বাতিটা ধীরে ধীরে নিভে যাচ্ছে। মা ছবিটা বুকে চেপে ধরে শুয়ে পড়ল চৌকিতে, চোখে জল নেই। রামলোচন আর ললিতা একসঙ্গে দাঁড়াল। পেছন থেকে দমকা হাওয়া এসে লাগলো, কিন্তু তাদের শরীরে কোনো প্রতিক্রিয়া পড়ল না। তবে চলো, এখন যাওয়া উচিত। এই বাড়ি, এই উঠোন সব থাকবে, কিন্তু আমরা আর থাকবো না। আর সেই কথার সঙ্গে সঙ্গে ধোঁয়া ঘিরে ধরল চারিদিক। কোনো আলো রইল না, শুধু নিঃসঙ্গ এক সত্যি। তারা ফিরেছিল ঠিকই, কিন্তু মানুষ হয়ে নয়, এক অশরীরী হয়ে।